আজ থেকে আবার আরেকটি নতুন যাত্রাপথ শুরু করি। আজ থেকে আমরা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের সেটগুলো আলোচনা করতে শুরু করব। ওকে, দেখো ষষ্ঠ শ্রেণীর ভূগোলের যে প্রথম সেটটি রয়েছে আলিপুরদুয়ার নিউ টাউন গার্লস হাই স্কুলের সেটটি আছে, সেই সেটটির সমস্ত প্রশ্ন উত্তর আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তোমরা যারা আমাদের এই চ্যানেলে নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আর প্রথম ইউনিট পরীক্ষা তোমরা কেমন দিলে অবশ্যই কমেন্ট করো। আর তোমরা কোথা থেকে দেখছো কমেন্টের মাধ্যমে জানাবে। এর পরবর্তী ভিডিওয়ে তোমরা কোথা থেকে দেখছো তোমাদের নাম আমরা ভিডিওয় উল্লেখ করে দেব। চলো তাহলে দেখি প্রথমে কি দিয়েছে। প্রথমে দিয়েছে একের সঠিক উত্তরটি নির্বাচন করো। ওকে, দেখো প্রথম প্রশ্ন রয়েছে ড্যাশ হচ্ছে জেট প্লেন চলাচলের করে, তাহলে কোন স্তরটায়? অপশান এ টপোস্ফিয়ারে কিন্তু জেট প্লেন চলাচল করে। দ্বিতীয় প্রশ্ন রয়েছে বৃষ্টিপাত পরিমাপের যন্ত্রের নাম, উত্তরটি হবে রেনগজ, অপশান সিতে রয়েছে। তিনের প্রশ্ন দেখো পশ্চিমে ঝঞ্ঝা হয়, উত্তরটি হবে অপশান সি শরৎকালে। তারপর 4 নম্বর প্রশ্ন খাদার হলো, উত্তরটি হবে খাদার হলো নবীন পলিমাটি। তারপর 5 নম্বর প্রশ্ন দেখো শ্বাসমূল ও ঠেসমূল দেখা যায়, উত্তরটি হবে অপশান এ সুন্দরী গাছে। তারপর 6 নম্বর প্রশ্ন দেখো গুজরাটের গির অরণ্যে বিখ্যাত পশুর জন্য, তা হলো দেখো গুজরাট কিন্তু সিংহের জন্য বিখ্যাত। অপশান ডিতে দেখো সিংহ আছে, অর্থাৎ সিংহ জন্যই কিন্তু গুজরাট বিখ্যাত। এবার তারপরে তোমার রয়েছে 7 নম্বর প্রশ্ন আন্টার্কটিকার একটি জীবন্ত আগ্নেয়গিরি হলো, উত্তরটি হবে মাউন্ট এরেবাস, দেখো অপশান এতে রয়েছে। এবার 2 এর দাগের প্রশ্নগুলো দেখো শূন্যস্থান পূরণ করতে দিয়েছে যে পৃথিবীর শীতলতম জনবসতিহীন স্থান হলো, উত্তরটি হবে আন্টার্কটিকা। তারপর 2 এর প্রশ্নটি দেখো সমুদ্র থেকে বা সমুদ্রপৃষ্ঠ থেকে ভূমির উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে উষ্ণতার ড্যাশ থাকে, উত্তরটি হবে কমে যায়, যত আমরা উপরের দিকে উঠবো তত কিন্তু কমতে থাকবে। এবার 3 নম্বর প্রশ্ন দেখো ড্যাশ উদ্ভিদ থেকে রেসারপিন পাওয়া যায়, উত্তরটি হবে সর্পগন্ধা থেকে রেসারপিন পাওয়া যায়। 4 নম্বর প্রশ্নটি দেখো ড্যাশ সালে বন্য প্রাণী সংরক্ষণ আইন চালু হয়, উত্তরটি হবে 1972 সালে। এবার দেখো 3-এর সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও। 3-এর প্রশ্ন কি দিয়েছে আবহাওয়ার পূর্বাভাস কিভাবে আমাদের সাহায্য করে তা 2টি উদাহরণের সাহায্যে বুঝিয়ে দাও। দেখো 2টো চেয়েছে, ওকে আমরা অনেকটাই দিয়ে দিয়েছি। দেখো প্রতিদিন রেডিও, টেলিভিশন, খবরের কাগজে আবহাওয়ার পূর্বাভাস মানব জীবনে গুরুত্বপূর্ণ, তাই তো? এই আবহাওয়া পূর্বাভাস যদি জানা যায় আগামী 24 ঘন্টায় কোনো বিধ্বংসী ঝড় আসছে, তাহলে সেই আমরা কি করতে পারি সেগুলো দেখো। 1 নম্বর জেলে ভাইদের সমুদ্রে মাছ ধরতে যাওয়া উচিত নয়, তাহলে দেখো আমরা যদি জানতে পারি যে কাল ঝড় হবে বা কোনো জায়গা থেকে সাইক্লোন সৃষ্টি হবে, তাহলে যারা মাছ ধরে সমুদ্রে তারা কিন্তু সেই সব কাজ থেকে বিরত থাকবে। দ্বিতীয় হচ্ছে বিমান পাইলট ও জাহাজের ক্যাপ্টেনের উচিত সেই ঝড়ের পথে বিমান চালনা করা নয়, তাহলে যদি জানতে পারি বিমান চালনার ক্ষেত্রেও কিন্তু সেম, তাহলে তারা সেই সময়টা বিমান চালনা করবে না। 3 নম্বর দেখো সাধারণ মানুষ বা কৃষক এবং ছাত্ররা নিরাপদে আশ্রয়ে থাকা উচিত, অর্থাৎ তোমরা স্টুডেন্টরা তোমরা যদি জানো যে আজ ঝড় বৃষ্টি হবে, তাহলে তো জীবনের ঝুঁকি নিয়ে স্কুলের দিক যাবে না, তোমরা তো বাড়িতে সুরক্ষিত থাকতে পারবে, তাই না? তারপর দেখো দ্বিতীয় হচ্ছে যদি বজ্রসহ প্রবল বৃষ্টিপাতের পূর্বাভাস পাওয়া যায়, তাহলে কৃষকেরা ফসলের জমিতে যাতে জল না জমে তার জন্য কিন্তু ব্যবস্থা গ্রহণ করতে পারবে এবং সাধারণ মানুষ কাজের পরিকল্পনা করতে পারবে এবং ছাত্ররা বিদ্যালয়ে যাওয়ার ঝুঁকি নেবে না। ওকে, তাহলে বুঝে গেছো যদি আগাম আমরা সঠিক পূর্বাভাস পাই তাহলে কি করতে পারি এবং কি সুবিধা হতে পারে। এবার দেখো দ্বিতীয় প্রশ্ন রয়েছে ল্যাটেরাইট মাটির 2টি বৈশিষ্ট্য। দেখো 2টি বৈশিষ্ট্য, 1 নম্বর হচ্ছে ল্যাটেরাইট শব্দটি বা ল্যাটারের অর্থ হলো ইট বা ইটের মতো শক্ত লাল রঙের এই মাটিকেই ল্যাটেরাইট মাটি বলে। আর দ্বিতীয় হচ্ছে খুব বেশি বৃষ্টিপাত ও উষ্ণতা যুক্ত অঞ্চলে যেখানে পর্যায়ক্রমে শুষ্ক আর্দ্র ঋতু দেখা যায় সেখানেই কিন্তু এই মাটি গড়ে ওঠে। এবার দেখো 4 দাগে বলেছে টিকা লেখো। প্রথমটি রয়েছে আন্টার্কটিকায় জীবজগৎ বা অজস্র আন্টার্কটিকা ভারতের অভিযান। তাহলে এই যে আন্টার্কটিকার জীবজগতে এই প্রশ্নটা কিন্তু তোমাদের জন্য ইম্পর্টেন্ট, তোমরা একটু ভালো করে দেখে নাও। ওকে, প্রথমটি কি রয়েছে দেখো যে আন্টার্কটিকার জীবজন্তু, আন্টার্কটিকায় কোন কোন জীবজন্তু রয়েছে বা আন্টার্কটিকার জীবজগৎটা কেমন। দেখো প্রথমেই আমরা আন্টার্কটিকা বলতেই পেঙ্গুইন পাখিকে বোঝাই, 1 নম্বর পয়েন্ট করে নেবে। এই মহাদেশে একমাত্র স্থায়ী বাসিন্দার পেঙ্গুইন পাখি, এরা উঠতে পারে না কিন্তু ভালো সাঁতার কাটতে পারে ও দৌড়তে পারে। প্রায় 17 রকম প্রজাতির পেঙ্গুইন আছে আন্টার্কটিকায়। এদের মধ্যে এমপের
এদের মধ্যে এম্পেয়ার পেঙ্গুইন সবচেয়ে বড়, প্রায় 4 ফুট লম্বা, আর ওর ওজন প্রায় 30 কেজি, এবং পেঙ্গুইনের সারা গায়ে চকচকে পালকে ঢাকা থাকে, যা জলে ভেজে না। ঠান্ডা থেকে বাঁচতে বা স্টকের নিচে পুরুষ চর্বি থাকে এদের। এবার দ্বিতীয় পয়েন্ট করবে সিল ও তিমি। দেখো আন্টার্কটিকার চারপাশে সমুদ্রে প্রচুর সিল ও তিমি দেখা যায়। শিং মাছ গ্রীষ্মকালে সমুদ্রের তীরে এবং শীতকালে বরফের নিচে বাস করে। এরা বাদ দিয়ে বরফের মধ্যে গর্ত করে শ্বাস প্রশ্বাসের জন্য বায়ু চলাচল এর ব্যবস্থা করে। আর 3 নম্বর পয়েন্টটা করবে পাখি ও পতঙ্গ। দেখো পেঙ্গুইন ছাড়া আন্টার্কটিকার বহু প্রজাতির পাখি দেখা যায়। এদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে অ্যালবার্ট, গ্যাল, ফুমার ইত্যাদি। এই মহাদেশের রেটিফার বা মাই মশা প্রভৃত ছোট ছোট পতঙ্গও দেখা যায়। এবার দেখো দ্বিতীয় প্রশ্ন বলছে বৃষ্টির ছায়া অঞ্চল কি, বা বৃষ্টির ছায়া অঞ্চল কাকে বলে। দেখো জলীয় বাষ্পপূর্ণ বায়ু পর্বতের প্রতিবার ঢালে শৈলক্ষেপ বৃষ্টিপাত ঘটিয়ে যখন অনুবাদ ঢালে পৌঁছায় তখন তাতে জলীয় বাষ্প কমে যায় বা থাকে না, বৃষ্টিপাত কমে যায়, তাই এই অঞ্চলে বৃষ্টির ছায়া অঞ্চল বলে। আরব সাগর থেকে আসা দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢালে বাধা পেয়ে প্রচুর বৃষ্টিপাত ঘটায়, কিন্তু যখন পূর্ব ঢালে আসে তখন জলীয় বাষ্পের অভাবে সেখানে বৃষ্টিপাত প্রায় হয়ই না বলা যায়। এর ফলে সেই অঞ্চলটি কিন্তু বৃষ্টির ছায়া অঞ্চলে পরিণত হয়। যেমন মেঘালয় শিলং একটি বৃষ্টির ছায়া অঞ্চল। এরপরে দেখো অথবার প্রশ্ন রয়েছে লু বা আধি কি। দেখো লু বা আধি কি। দেখো এইখানে লু গ্রীষ্মকালে এপ্রিল মাসে উত্তর পশ্চিম ভারতে বিশেষত রাজস্থান, পাঞ্জাব, উত্তরপ্রদেশ প্রভৃতি অঞ্চলে পশ্চিম দিক থেকে অত্যাধিক উষ্ণ ও শুষ্ক প্রবাহিত বায়ুকেই বলা হয় লু। এর বৈশিষ্ট্য আমরা দুটো বৈশিষ্ট্য উল্লেখ করেছি। এই বায়ুর প্রভাবে উষ্ণতা 50 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যায়, এবং দ্বিতীয় হচ্ছে তীব্র গরমে প্রচুর মানুষ ও পশু পাখিরাও মারা যায়। এবার আধিটা কি দেখো, গ্রীষ্মকালে উত্তর পশ্চিম ভারতে বিশেষত রাজস্থানে যে প্রবল ধূলিঝড় হয় তাকে আধি বলে। এবার এই আধির বৈশিষ্ট্য কি দেখো, আধির আগমনে আকাশ কালো হয়ে অন্ধকার ঘনিয়ে আসে। দ্বিতীয় হচ্ছে আধির মাত্র কয়েক মিনিটের জন্য বিকেলে প্রবাহিত হয়। এই যে আধি, তাহলে এই আধিটা কিন্তু কয়েক মিনিটের জন্য প্রবাহিত হয়। এবার 5 নম্বর প্রশ্ন বলেছে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। দেখো প্রথম প্রশ্ন রয়েছে জীবমণ্ডল কাকে বলে এবং মানুষের কাজকর্ম কিভাবে পরিবেশের ভারসাম্য নষ্ট করছে। প্রথমত আমরা জেনে নিই জীবমণ্ডল কাকে বলে। পৃথিবীতে জীবের বাসস্থানযোগ্য অঞ্চলগুলিকে একত্রে জীবমণ্ডল বলা হয়। বিজ্ঞানী জোনাথন ট্রাক্স এর মতে পৃথিবী তার বায়ুমণ্ডলের যে অংশে প্রাণ ধারণের উপযুক্ত তাকেই জীবমণ্ডল বলে। এর পরবর্তী যে প্রশ্নটুকু দেখো কি বলছে, মানুষ কিভাবে ভারসাম্য নষ্ট করছে। দেখো বর্তমানে জনসংখ্যার অভাবনীয় বৃদ্ধি ও বিভিন্ন কার্যকলাপের ফলে বন্যপ্রাণী বা অকল্পনিত বিলুপ্ত হচ্ছে, যে সকল মানবিক কার্যকলাপ এবং বন্যপ্রাণী বিলুপ্তির প্রধান কারণ। ওকে, এবার বাসস্থান সংকোচন, যে মানব সভ্যতার অগ্রগতির সঙ্গে যখন বনভূমি ধ্বংস করে কৃষি। 1 মিনিট, এই প্রশ্নটা কি ভুল আছে নাকি দেখে নিই। পরিবেশের ভারসাম্য ঠিকই আছে, কোনো অসুবিধা নেই, তোমরা এটাই করবে। দেখো প্রথমত বাসস্থান সংকোচন, মানব সভ্যতার অগ্রগতির সঙ্গে যখন বনভূমি ধ্বংস করে কৃষি জমির বিস্তার, বসতি স্থাপন, রাস্তাঘাট নির্মাণ, শিল্পের প্রসার শুরু হলো, তখন বন্যপ্রাণী এবং বিভিন্ন হতে শুরু করলো এবং তারা বাসস্থান হারালো, খাদ্য সংস্থান হারালো, ক্রমশ বিলুপ্তির পথে অগ্রসর হলো। পৃথিবীর প্রায় 49টি দেশে প্রায় 50% বন্যপ্রাণী এই কারণে বা খাদ্য সংকটের ফলে অভিযোজনগত সমস্যার জন্য বিলুপ্ত হয়ে গেছে। এবার দ্বিতীয় পয়েন্ট হচ্ছে চোরা শিকার। দেখো হাতি, দাঁত, পশুর লোম, পশম, গন্ডারের খড়গ প্রভৃতি মূল্যবান দ্রব্যের চাহিদা বৃদ্ধির ফলে শিকারের মাত্রা এত বৃদ্ধি পেয়েছে, ফলে বন্যপ্রাণীর অস্তিত্ব সংকটপূর্ণ এবং সংকটময় হয়ে উঠেছে। আর দূষণ, দেখো জলবায়ু, জল, মাটি বা মৃত্তিকা দূষণের ফলে সঙ্গে সঙ্গে আজ বহু বন্যপ্রাণী ধ্বংসের পথে এগিয়ে চলেছে। আর 4 নম্বর দাবানল, দেখো অনেক সময় মানুষের কারণে বা প্রাকৃতিক কারণেও জঙ্গলে আগুন লেগে কিন্তু প্রচুর পশু পাখি মারা যায়, যা এভাবে পরিবেশের ভারসাম্য কিন্তু নষ্ট হচ্ছে। এরপরে দেখো তোমাদের দিয়েছে চিত্র সহ জলচক্রের বর্ণনা দাও।
ওকে, তাহলে জল চক্র কাকে বলে আগে সেটা দেখো। যে চক্রাকার পথে কঠিন, তরল ও জলীয় বাষ্প এই তিনটি অবস্থার পরিবর্তনের মাধ্যমে পৃথিবীতে জলের ভারসাম্য বজায় থাকে তাকেই জলচক্র বলে। এবার বর্ণনা, সূর্যের তাপে নদ নদী, জলাশয়, সাগর, মহাসাগর থেকে জল বাষ্প হয়ে বাতাসে মেশে এবং বায়ুতে জলীয় বাষ্প যুক্ত হলে বাতাসে আর্দ্রতা হালকা হয়ে পড়ে এবং আর্দ্রতা বায়ু সহজেই ওপরে উঠে যায়। ওপরে উঠে বায়ুর উষ্ণতা কম হওয়ায় জলীয় বাষ্প শীতল হয়ে ঘনীভবন হয় এবং এই প্রক্রিয়ায় ধূলিকণা ও আশ্রয় করে ছোট ছোট জলকণা ও তুষারকণায় পরিণত হয়। এগুলি একত্রিত হয়ে মেঘরূপে আকাশে ভেসে বেড়ায়। এই কণাগুলি একে অপরের সঙ্গে যুক্ত হয়ে যখন বড় হয় মাধ্যাকর্ষণ শক্তির টানে পৃথিবীর দিকে ছুটে আসে এবং এই বৃষ্টির জল প্রত্যক্ষ বা পরোক্ষভাবে নদী, জলাশয়, সাগর প্রভৃতিতে ফিরে যায়। আবার সূর্যের তাপে বাষ্প হয়ে আবার উঠে যায়। এই যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াকেই বলা হচ্ছে জলচক্র। ওকে, চিত্রটি তোমরা দেখে নাও ভালো করে। আর এই চিত্রটা তোমরা মনে মনে দেখলেও, কল্পনা করলেও বুঝতে পারবে। একটা সূর্য, সেখান থেকে প্রচণ্ড তাপে পড়ে পুকুর, নদ নদীর জল বাষ্প হয়ে ওপরে উঠে যাচ্ছে, মেঘ হয়ে ভেসে বেড়াচ্ছে। এই চিত্রটা কিন্তু তোমরা নিজেরাও আঁকতে পারবে, তাই না? আচ্ছা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাও। আর ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, আর একটি অবশ্যই লাইক করে দিও। আর তুমি কোথা থেকে দেখছো ভিডিওতে কমেন্ট করে জানিও। পরবর্তী ভিডিওয় তোমার নামটা কিন্তু আমি ভিডিওতে নেব।